লেবানন ও ইসরায়েলে আরও ৩ সপ্তাহের জন্য যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের নতুন সুপ্রিম লিডার ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে ইসরায়েলের সেনারা, জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এদিকে ইরান ও সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ওয়াদা ভঙ্গ, নৌ অবরোধ ও সামরিক হুমকি প্রকৃত আলোচনার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সৃষ্টি ঘটকের রিপোর্ট। লেবানন ও ইসরায়েল আরও ৩ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানান তিনি। এর আগে হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এর আগে গত ১৬ এপ্রিল লেবানন ও ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতিতে যাওয়ায় সম্মত হয়েছিল। একই দিন হরমুজ প্রণালীতে মাইন পাতা যে কোনো নৌকাকে গুলি করে ধ্বংস করতে নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, সেসব বোটে থাকা ইরানি সেনাদেরও হত্যা করতে বলেছেন তিনি। এর মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত আছে ইসরায়েলি বাহিনী। তিনি জানান, তারা হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। এদিকে ইরান সবসময় সংলাপ ও সমঝোতার পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্রের ওয়াদা ভঙ্গ, নৌ অবরোধ ও সামরিক হুমকি প্রকৃত আলোচনার পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন বার্তা দিয়েছেন। ওই পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় সংলাপকে স্বাগত জানিয়েছে এবং এখনো জানায়, তবে প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ ও হুমকি বাস্তব আলোচনার প্রধান প্রতিবন্ধক। সৃষ্টি ঘটক, ৭১। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকারের সাথে বৈঠক করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বৈঠক শেষে এক বিবৃতিতে নাকভি আশা প্রকাশ করেন, ইরানের পক্ষ থেকে এবার ইতিবাচক অগ্রগতি দেখা যাবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফার বিষয়ে আলোচনা হয়। বিবৃতিতে নাকভি জানিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল ওয়াসিম মুনির শান্তিপূর্ণ সমাধানের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আশা করছেন সব পক্ষ যুদ্ধ এড়িয়ে কূটনীতিকে একটি সুযোগ দেবে। হরমুজ প্রণালীতে আরোপ করা টোলের প্রথম অর্থ পেয়েছে বলে জানিয়েছে ইরানের পার্লামেন্টের উপ স্পিকার হামিদ রেজা। বৃহস্পতিবার ইরানের সংবাদ মাধ্যমকে তথ্য জানান তিনি। এ সময় টোল থেকে নেওয়া অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ঢুকেছে বলেও জানান হামিদ রেজা। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নিলে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত করা সম্ভব নয় তেহরানের পক্ষে। একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি তখনই অর্থপূর্ণ হয়ে উঠবে যখন নৌ অবরোধ তুলে নেওয়া হবে বলেও জানিয়েছেন গালিবাফ। এদিকে ইরানের পেতে রাখা মাইন থেকে হরমুজ প্রণালী পুরোপুরি মুক্ত করতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন ইরান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তেহরানের অভ্যন্তরে তৈরি হওয়া নতুন এক রাজনৈতিক সংকট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ইরানের শীর্ষ নেতৃত্ব এখন আর আগের মতো একক কোনো কর্তৃত্ব নেই, বরং দেশটির বিভিন্ন ক্ষমতাধর কেন্দ্রের মধ্যে মতপার্থক্য এতটাই প্রকট হয়ে উঠেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তিতে পৌঁছানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুদ্ধের শুরুতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পুরো রাজনৈতিক কাঠামোর ওপর এক ধরনের অস্পষ্টতা তৈরি হয়েছে। যদিও নতুন নেতৃত্বের কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে, তবু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখন বিভিন্ন কেন্দ্রের মধ্যে বিভক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। খামেনির সময় যে একক ও শক্তিশালী কর্তৃত্ব ছিল, এখন তার অনুপস্থিতি অভ্যন্তরীণ মতপার্থক্যকে আরও দৃশ্যমান ও জটিল করে তুলেছে।
পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে খামেনির উত্তরাধিকারী হিসেবে মনোনীত তার ছেলে মুস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে। মার্কিন ও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার খবর বের হওয়ার পর মুস্তফা কোথায় এবং কিভাবে সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত আছেন তা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই শূন্যতায় ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির প্রভাব যে বেড়েছে তা এখন স্পষ্ট। ইরান যখন সাম্প্রতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতি চলছে, তখন জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক কৌশল উভয় ক্ষেত্রেই আইআরজিসির নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। বিশ্লেষকরা আরও মনে করছেন এই ক্ষমতার দ্বন্দ্বে দুটি ধারা স্পষ্ট হয়ে উঠছে। একটি পক্ষ হল কূটনৈতিক ঘরানায়, যার নেতৃত্বে আছেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে কূটনীতি মানেই আত্মসমর্পণ নয়, বরং এটি ক্ষমতা প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে পার্লামেন্টের অতি রক্ষণশীল পায়দারি উপদল আলোচনার বিষয়টিতেই চরম অনীহা প্রকাশ করছে। পারমাণবিক সমঝোতার ক্ষেত্রেও এই কঠোরপন্থীরা কোনো ছাড় দিতে নারাজ। বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক দলগুলো আলোচনার টেবিলে বসলেও আসল সিদ্ধান্তগুলো সেখানে নেওয়া হচ্ছে না। তেহরানের ভেতরে নিরাপত্তা কাঠামোর কঠোর অবস্থান আলোচনার পরিসরকে সংকুচিত করে ফেলেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের হামলার কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি টার্মিনাল ২৬ এপ্রিল থেকে নির্দিষ্ট দেশে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪ এবং টার্মিনাল ৫ সীমিত পরিসরে ফ্লাইট চালু করতে যাচ্ছে। ঢাকা সহ ১৭টি দেশে ফ্লাইট পরিচালনা করবে কুয়েত এয়ারলাইন্স। প্রয়োজন অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে ধাপে ধাপে অন্যান্য দেশগুলোতে ফ্লাইট পরিচালনা করবে। জাজিরা এয়ারলাইন্স ৯টি দেশে ফ্লাইট চালু করলেও ঢাকা রুটে ২ মে পর্যন্ত দাম্মাম হয়ে ফ্লাইট পরিচালনা করবে জাজিরা। সরাসরি ফ্লাইট চালুর খবরে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকিতে থাকা নতুন ভিসাপ্রাপ্ত এবং ছুটিতে আসা প্রবাসীরা ফিরতে পারবেন কর্মস্থলে। রাশিয়া ইউক্রেন সংঘাত কিংবা ইরানের প্রক্সি গোষ্ঠীদের তৎপরতা সবখানেই বাজিমাত করে আসছে ইরানের তৈরি ড্রোন। এমনকি মধ্যপ্রাচ্য সংঘাত কম খরচে তৈরি এসব ড্রোন ধ্বংসে মার্কিন ইসরায়েল বাহিনীকে খরচ করতে হয়েছে $1 মিলিয়ন। 4 দশকের নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ কিভাবে অর্জন করলো এমন ড্রোন সক্ষমতা, জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্য সংঘাতে ইরানের ট্রাম্প কার্ড হিসেবে ভূমিকা রেখেছে তাদের তৈরি শাহেদ ড্রোন। কম খরচে তৈরি এ ড্রোন ধ্বংসে যুক্তরাষ্ট্র ইরানকে ব্যয় করতে হয়েছে $1 মিলিয়ন অস্ত্র। শুধু মধ্যপ্রাচ্য সংঘাতেই নয়, ইরানের ড্রোন প্রথম লাইমলাইটে আসে ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহ সংঘাতে। এরপর হুথি বিদ্রোহীদের ব্যবহৃত ড্রোনের উৎসের মূলে ইরানের নাম সামনে আসে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন ইরান রাশিয়ার সেনাবাহিনীকে ড্রোন প্রযুক্তি সরবরাহ করে, তখন সারা বিশ্বে এক প্রকার আলোড়নের সৃষ্টি হয়। এরপরই প্রশ্ন ওঠে, বছরের পর বছর নিষেধাজ্ঞার মুখে থাকা একটি দেশ কিভাবে আন্তর্জাতিক সংঘাতের ধারা বদলে ফেলতে সক্ষম হলো? প্রকৃতপক্ষে 1979 সালে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর নিজেদের ভেতরের সম্ভাবনা নিয়ে ভাবতে থাকে দেশটি। এমনকি সংকট থেকে বের হওয়ার পথও খুঁজতে থাকে তারা। তৎকালীন ইরানের নেতৃত্ব তাদের প্রকৌশলীদের উপর আস্থা রাখে, অনুপ্রাণিত করে নতুন কিছু বানাতে যা ভূমিকা রাখবে ইরানের শক্তি বৃদ্ধিতে। নিষেধাজ্ঞার কারণে ইরান বিদেশে একটি সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলে, যাতে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করা যায়। কিছু ক্ষেত্রে তারা বেসামরিক প্রযুক্তিরও সহায়তা নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, সীমিত সম্পদের মধ্যেও ইরানিরা সুস্পষ্ট কৌশল নির্ধারণ করেছিল। 1983 সালে প্রায় 40 কিলোমিটার দূর থেকে একটি ড্রোন প্রথমবারের মতো ইরাকি সামরিক স্থাপনার উপর দিয়ে উঠতে সক্ষম হয়। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওয়ার্কশপে তৈরি ওই ড্রোনটি পরে আইআরজিসির তত্ত্বাবধানে আসে। এই সাফল্যের পর থান্ডার ব্যাটালিয়ন গঠন হয় এবং একটি নিয়মিত ড্রোন কর্মসূচি শুরুর পরিকল্পনা হাতে নেয়।
পরে আইআরজিসি দুবাইতে একটি কোম্পানি নেটওয়ার্ক স্থাপন করে এবং সিঙ্গাপুরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা যন্ত্রাংশ কিনতে শুরু করে। পরে এই যন্ত্রাংশগুলো ইস্পাহানে নেওয়া হয়, সেখানেই যন্ত্রাংশগুলো জোড়া দিয়ে ড্রোন তৈরি শুরু হয়। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় রাশিয়া থেকে পাঠানো একটি শাহেদ 136 ড্রোন ভূপাতিত করে ইউক্রেন, যাতে একটি মার্কিন চিপও পাওয়া যায়। ইস্পাহান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কশপের সেই ড্রোনগুলো একসময় গোয়েন্দা তৎপরতায় নিজেদের কার্যকারিতার প্রমাণ রাখে। আরাফাত ইসলাম, 71। যুদ্ধ ও অনিশ্চয়তার মাঝে বিপর্যস্ত ইরানের অর্থনীতি, তবে সাময়িক যুদ্ধবিরতি কিছুটা স্বস্তি এনে দিয়েছে মানুষের মনে। কাজে ফিরতে শুরু করেছেন অনেকেই। রাজধানী তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারও ফিরতে শুরু করেছে চেনা ব্যস্ততায়। এখানেই রয়েছে বিশ্ববিখ্যাত পার্সিয়ান কার্পেটের বিশাল সমাহার। তাই জীবন ও জীবিকার তাগিদে দোকানপাট খুলছেন স্থানীয় কার্পেট ব্যবসায়ীরা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। আমাদের কাজে আসতেই হবে। যুদ্ধ তীব্র হলেও জীবিকার তাগিদে আমাদের অন্য কোনো পথ নেই। মানুষের বেঁচে থাকার জন্য উপার্জনের প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি কঠিন। দোকান বন্ধ থাকলে আমরা কোনো মজুরি পাই না। পরিবার চালানোর তাগিদেই জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রতিদিন বাজারে ছুটে আসেন। ভূ রাজনৈতিক চরম উত্তেজনা এবং ব্যর্থ আলোচনা তেহরানের সাধারণ মানুষের মনে গভীর ভীতি তৈরি করলেও পেটের তাগিদে তারা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামছেন। গ্রান্ড বাজারের ঐতিহ্যবাহী পারস্য গালিচার কারিগরদের এই লড়াই প্রমাণ করে রাজনীতি ও যুদ্ধের চেয়েও জীবনের সংগ্রাম অনেক বেশি কঠিন ও বাস্তব। মনিরুজ্জামান বাবু, 71। ইন্দোনেশিয়াকে সর্বোচ্চ 150 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ দিতে সম্মত হয়েছে রাশিয়া। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সম্প্রতি মস্কো সফরে গিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। ক্রেমলিন অনুষ্ঠিত এই বৈঠকে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে প্রায় 100 মিলিয়ন ব্যারেল তেল বিশেষ দামে সরবরাহ করা হবে। প্রয়োজনে অতিরিক্ত আরও 50 মিলিয়ন ব্যারেল তেল দেওয়া হতে পারে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির চাপের মুখে পড়েছে ইন্দোনেশিয়া। দেশটির আমদানিকৃত তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, যা হরমুজ প্রণালী হয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাতে ঝুঁকির মুখে পড়ে বিকল্প উৎস খুঁজছে জাকার্তা। এরই মধ্যে জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মচারীদের সপ্তাহে একদিন বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে দেশটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসন্ন G20 সম্মেলনে যোগ দিলে উপকার হবে, এমনটাই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, পুতিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তার মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনাই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, অতীতে G8 থেকে রাশিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলেও তার ধারণা। যদিও আসন্ন মিয়ামি G20 সম্মেলনে পুতিন যোগ দেবেন কিনা সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। ইরান যুদ্ধের কারণে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে প্রেসিডেন্ট কার্যালয় থেকে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এমনটা জানান তিনি। এ সময় সতর্ক করে বলেন, ইরান সংঘাত শেষ না হওয়া পর্যন্ত ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা থামিয়ে রাখতে হবে, এমন ধারণা বড় ঝুঁকির কারণ। জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কারিগরি পর্যায়ের আলোচনা চললেও ইরান ইস্যু শেষ না হওয়া পর্যন্ত বৈঠকের সুযোগ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের একই আলোচক দল একযোগে ইরান ও ইউক্রেন দুই ইস্যুতেই কাজ করছে, যা একটি বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র বর্তমানে ইরান ইস্যুতে বেশি মনোযোগ দিলেও ইউক্রেনকে ভুলে যাওয়া উচিত নয় বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের দিনে বৃহস্পতিবার গড় ভোট পড়েছে ৭৮.৭৭%। ভোট গ্রহণের ৮ ঘণ্টায় সব থেকে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদ জেলার
শমশেরগঞ্জ আসনে। সেখানে 87.53% ভোট পড়েছে। অন্যদিকে সবথেকে কম ভোটদানের হার পুরুলিয়া আসনটিতে 72.22%। এদিকে মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনা ঘটেছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হব। বিশ্বযোগে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।